নমস্কার, আমি মামনি কালিন্দী। আমার আজকের পিপিটি প্রেজেন্টেশনের আলোচ্য বিষয় হচ্ছে শিখন সম্পদ কাকে বলে, শিখন সম্পদের গুরুত্ব এবং শিখন সম্পদ হিসেবে ছবি ও চার্টের পার্থক্য এবং তার সঙ্গে বিদ্যালয় দেওয়াল পত্রিকা প্রকাশে ভাষা সাহিত্য শিক্ষকের ভূমিকা লিখুন। চলে যাই পরবর্তী স্লাইডে। স্লাইডের যে প্রথম অংশ সেখানে আমরা দেখতে পাচ্ছি যে শিখন সম্পদ তার ভূমিকা, সামনেই কিছুগুলো চিত্র রয়েছে। আমরা প্রথমে ভূমিকা জানব যে শিখন সম্পদ যে শিক্ষা কার্যক্রম অর্থাৎ শিক্ষাকে আরও বেশি ফলপ্রসূ, আকর্ষণীয় এবং শিক্ষার্থী কেন্দ্রিক করে তোলার জন্য শিখন সম্পদের ভূমিকা অপরিসীম। কারণ মৌখিক বা একরকমভাবে বক্তৃতার মাধ্যমে যদি আমরা আলোচনা করে যাই বা শিখন হয়ে থাকে, তাহলে শিক্ষার্থীদের মনোযোগ একাগ্র বা শিক্ষার্থীদের যে মনোযোগ তা একরকম থাকে না, সেটা বিচ্যুত হয়। অর্থাৎ একাগ্রতা শক্তিও নষ্ট হয়, তাদের যে আগ্রহ সেটাও কমে যায়, যেহেতু সেটা একঘেয়েমির দিকে অনেক সময় চলে যায়। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের যে উপকরণ অর্থাৎ দৃশ্যমান যে সামগ্রী, প্রযুক্তি ও যে কার্যভিত্তিক উপাদান, এগুলো যদি ব্যবহার করা হয়, তাহলে যে শিখন সেটা আরও বেশি কার্যকরী ও ফলপ্রসূ, সহজ ও প্রাণবন্ত হয়ে ওঠে। অর্থাৎ শিখন সম্পদের যে গুরুত্ব বা ভূমিকা সেটা অপরিসীম। আমাদের এখানে ছবির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে অনেক রকমের শিখন সম্পদ রয়েছে। তার মধ্যে যেমন এখানে বোর্ড দেখতে পাচ্ছি, সেটা ডিজিটাল বোর্ড রয়েছে, তার সঙ্গে আরও অনেক ধরনের শিখন সম্পদ লক্ষ্য করা যাচ্ছে। আমরা চলে যাই পরবর্তী স্লাইডে, যেখানে আমরা শিখন সম্পদ কাকে বলে ও তার প্রকারভেদটা জানব। তো শিখন সম্পদ হলো এমন সব সহায়ক উপাদান যা শিক্ষার্থীর শেখাকে স্থায়ী ও অর্থবহ করে তোলে। অর্থাৎ যা শেখে শিক্ষার্থী সেটা আরও বেশি স্থায়ী হয়ে দীর্ঘদিন মনে থাকে এবং অর্থবহ হয়ে ওঠে। শিখন সম্পদের প্রকারভেদ এখানে প্রধানত 4 ধরনের তুলে ধরা হয়েছে, যেখানে দৃশ্যমান সম্পদ রয়েছে। যেমন দৃশ্যমান সম্পদ অর্থাৎ যা আমরা চোখে দেখতে পারি, সেটা ছবি হতে পারে, চার্ট, মডেল, এগুলোকে বলছে দৃশ্যমান সম্পদ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রজেক্টর, এ সমস্ত কিছু রয়েছে। আমরা দেখব সেটা কোন ধরনের শিখন সম্পদের উদাহরণ। তারপর রয়েছে শ্রবণযোগ্য সম্পদ অর্থাৎ যা কানে শুনতে পাই আমরা। কেমন? তার উদাহরণ হচ্ছে যেমন অডিও, ট্যাপ রেকর্ডার, কোনো বক্তৃতা অর্থাৎ স্পিচ, এইগুলোকে বলা হচ্ছে শ্রবণযোগ্য সম্পদ। দৃশ্য শ্রবণ সম্পদ কোনগুলো? যা আমরা দেখতেও পাই এবং যেগুলো শুনতেও পাই, যেমন অডিও ভিজুয়াল, প্রজেক্টর মেথডে পড়ানো, এইগুলো হচ্ছে দৃশ্য শ্রবণ যে সম্পদ। তারপর আছে মুদ্রিত সম্পদ, অর্থাৎ যা মুদ্রিত আকারে, মুদ্রার আকারে, ছাপা আকারে আমাদের শিখন সম্পদ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, যেমন বই, পত্রিকা, তারপরে ওয়ার্কশিট ইত্যাদি। পরবর্তী স্লাইডে আমরা শিখন সম্পদের গুরুত্ব জানব। এই যে শিখন সম্পদ কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা আমরা এখানে ছোট্ট ছোট্ট পয়েন্ট আকারে তুলে ধরেছি, যেখানে পাঠকে জীবন্ত করে তুলতে শিখন সম্পদের ভূমিকা অপরিসীম। অর্থাৎ পাঠটিকে জীবন্ত করে, পাঠটিকে আরও বেশি আকর্ষণীয় ও মনোগ্রাহী করে তুলতে শিখন সম্পদ এক বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জটিল বিষয় সহজ হয়, শিক্ষার্থীদের বোঝার ক্ষেত্রে, শিখনের ক্ষেত্রে যে কোনো জটিল বিষয় সেটাকে যদি দৃশ্যরূপে বা শ্রব্যরূপে এভাবে তুলে ধরা হয়, তাহলে সেটা আরও বেশি সহজ হয়, আরও বেশি বোধগম্য হয়ে ওঠে। এখানে চিত্রের মাধ্যমে আমরা সেটি দেখতে পাচ্ছি যে একজন শিক্ষিকা মহাশয়া কিছু বোঝাচ্ছেন ডিজিটাল বোর্ডে। সেখানে শিক্ষার্থীরা অনেকেই রেসপন্স করার জন্য হাত তুলেছে। তো শিখন সম্পদ কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে তা আমরা এই যে স্লাইড তার মাধ্যমে লক্ষ্য করতে পারছি। শিক্ষার্থীর আগ্রহ বৃদ্ধিতেও শিখন সম্পদের ভূমিকা অতুলনীয়। শিক্ষার্থীরা আরও বেশি আগ্রহী মনোভাব যে সেটা প্রকাশ করে, তারা আরও বেশি কৌতূহলী হয়ে ওঠে।
স্মৃতিশক্তি বৃদ্ধি করে। পড়াশোনার সঙ্গে সঙ্গে যদি তারা দেখে, তারা তার মধ্যে মিথস্ক্রিয়ামূলক আচরণ করে, অর্থাৎ তারা যখনই বুঝতে পারবে তখনই তার মধ্যে আরও বেশি আগ্রহী হবে। তাদের বোধগম্য হলে তারা আরও আকর্ষণীয় অনুভব করবে পাঠ গ্রহণের ক্ষেত্রে, শিখনের ক্ষেত্রে। তাই এদিক নিয়ে শিখন সম্পদ গুরুত্বপূর্ণ যে ভূমিকা তা রেখে থাকে। সময় সাশ্রয়ী। শিক্ষার্থী যেমন স্মৃতিশক্তি বৃদ্ধি হয়, ঠিক সেরকমই যেমন দীর্ঘদিন মনে থাকে, সেটা অর্থবহ হয় তাদের কাছে, ঠিক সেরকমই সময়ও সাশ্রয়ী হয়, অর্থাৎ কম সময়ে অনেক বেশি ভাবনা তাদেরকে দেওয়া যায়। সেক্ষেত্রে যতটা বলে, আলোচনা করে, প্রশ্ন করে তাদেরকে সে বিষয়ে দেওয়া যায় কোনো কিছু তথ্য, তার চেয়ে আরও অনেক বেশি তারা নিজেরা গ্রহণ করতে পারে যখন সেটাকে তারা প্রত্যক্ষ করে, অর্থাৎ কোনো শিখন সম্পদের সহায়তায়, অর্থাৎ সেটা পুস্তক হতে পারে, সেটা ব্ল্যাকবোর্ড হতে পারে, সেটা কোনো চিত্র হতে পারে, চার্ট হতে পারে, মডেল হতে পারে। এর মাধ্যমে সময় কম লাগে এবং শিখন অনেক বেশি হয়ে থাকে। তারপর সৃজনশীলতা বৃদ্ধি। যেহেতু এই যে পড়াশোনার সঙ্গে সঙ্গে, অর্থাৎ আমরা যেমন পুস্তকের মাধ্যমে বিষয়গুলো পড়ছি, বক্তৃতার মাধ্যমে শুনছি, প্রশ্ন উত্তরের মাধ্যমে অ্যানসার দেওয়া হচ্ছে, ঠিক সেরকমই শিক্ষার্থীরা যখন দেখছি শিখন সম্পদগুলো, তখন তাদের সৃজনশীলতা, তাদের যে চিন্তাশীলতা, সৃষ্টিশীলতা, সেটাও বৃদ্ধি পায়। তারপর দুর্বল যে শিক্ষার্থী, তাদের ক্ষেত্রে অনেক সহায়তা করে থাকে শিখন সম্পদ। কারণ তারা যেহেতু অত তাড়াতাড়ি অন্যান্য শিক্ষার্থীদের মতো বুঝতে পারে না, সেক্ষেত্রে তারা যখন শিখন সম্পদের সহায়তা পায়, তারা যখন বিভিন্ন উপাদানগুলোর সহায়তা পায়, শিক্ষার্থীদের বুঝতে খুব সুবিধা হয়ে থাকে। এক্ষেত্রেও শিখন সম্পদ এক অনন্য অসাধারণ ভূমিকা বা গুরুত্ব নিয়ে থাকে। এরপর আমরা যাব শিখন সম্পদ হিসেবে ছবি ও চার্টের ক্ষেত্রে। ছবি, আমরা দুটো ছবি এখানে দেখতে পাচ্ছি। এক জায়গায় রয়েছে একটা চড়ুই পাখির ছবি, যেখানে তার যে বাসা সেটা রয়েছে। ছবির মাধ্যমে আমরা কোনো বিষয়, এখানে সংজ্ঞাত রয়েছে যে ছবি হলো বাস্তব কোনো ব্যক্তি, বস্তু বা ঘটনার দৃশ্যস্বরূপ উপস্থাপন। ব্যক্তি, বস্তু বা কোনো ঘটনার একটা দৃশ্যস্বরূপ উপস্থাপনই হচ্ছে গিয়ে ছবি, যেখানে আমরা চাক্ষুষ দেখতে পাচ্ছি, তার প্রতিকল্প হতে পারে। এটা হচ্ছে ছবি। আর চার্ট কি হচ্ছে না, যেখানে অনেকগুলো তথ্য তুলে ধরা হচ্ছে। এই যে তথ্যটা কেমন, খুব সারিবদ্ধভাবে ক্রমানুসারে দেওয়া থাকে এবং তার সঙ্গে ছবিও থাকে। মানে ছবি ও লেখার মাধ্যমে সাজিয়ে উপস্থাপন করা হয় যেখানে, সেটাকে চার্ট বলা হচ্ছে। এখানে সংজ্ঞাতেও ঠিক সেটাই রয়েছে যে যখন বিশেষ কোনো তথ্য, ধাপ বা সম্পর্ক চিত্র ও লেখার মাধ্যমে সাজিয়ে উপস্থাপন করা হয়, তখন তাকে চার্ট বলা হয়। তাহলে শিখন সম্পদ হিসেবে এগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ শ্রেণীকক্ষে যখন আমরা পাঠদান করা হয়, যখন শ্রেণীকক্ষের শিক্ষার্থীরা পাঠ গ্রহণ করে, ধরা যায়, যেমন ধরুন বচন, যেমন বচন সম্পর্কে বলা হবে, বচনের সংজ্ঞা, বচনের শ্রেণীবিভাগ, সেই সময় যদি বচনের শ্রেণীবিভাগের এবং উদাহরণ সহ একটা চার্ট দেখানো হয়, তাহলে শিক্ষার্থীদের আরও সহজে বোধগম্য হবে এবং দীর্ঘস্থায়ী সেটা তাদের মনে থাকবে। এরপর ছবি ও চার্টের পার্থক্য। দুটো আপাত দৃষ্টিতে মনে হবে যেন একই, কিন্তু দুটো আলাদা নয়। ছবি কি দেখা গেল না, ছবি কোনো একটা বিষয়ের একটা বাস্তব যে চিত্র বা প্রতীক, একটা কাল্পনিক যে প্রতিফলন, বাস্তবিক হতে পারে, ওটা কাল্পনিকও হতে পারে, প্রতিফলনটা আমরা দেখতে পাই ছবিতে। আর চার্টে কি দেখা পাচ্ছি, এটা রৈখিক একটা প্রকাশ দেখতে পাচ্ছি। পার্থক্যের বিষয় অনুসারে দুটো পার্থক্য করা হয়েছে। প্রকৃতির ক্ষেত্রে দেখা যাচ্ছে ছবির প্রকৃতি কি না, কোনো বিষয়, বস্তু, ব্যক্তির বাস্তব বা কাল্পনিক প্রতিফলন প্রকাশ করা, প্রতিফলন তুলে ধরা, এটাই হচ্ছে ছবি। কোনো ব্যক্তি, বিষয় বা বস্তুর বাস্তব বা কাল্পনিক এইগুলোকে তুলে ধরা হয়। অন্যদিকে তথ্য, উপাত্ত বা কোনো প্রক্রিয়ার রৈখিক যে প্রকাশ, সেটাকে তুলে ধরা হচ্ছে চার্টের মাধ্যমে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে গিয়ে
যে কোনো বস্তুকে, কোনো যে বস্তু বিষয় সেগুলোকে চিনতে, দৃশ্যমান করতে সাহায্য করছে ছবি। অন্যদিকে তথ্য বিশ্লেষণ করতে, তুলনা করতে, শ্রেণীবিন্যাস করতে সহায়তা করে থাকে চার্ট। আবেগ সৌন্দর্যকে প্রকাশ করে থাকে ছবি, মনের আবেগকে, সৌন্দর্যকে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখলে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনার মধ্যে কোথাও যেন আমরা হারিয়ে যাই। হিমালয় পর্বতের ছবি দেখলে হিমালয় পর্বতের মধ্যে কোথাও যেন আমরা, আমাদের মন চলে যায়। ঠিক সেরকমই দেখাচ্ছে যে ছবি আমাদের আবেগ এবং সৌন্দর্যকে, আমাদের মনের যে আবেগ সেটাকে তুলে ধরছে। একটা সৌন্দর্য, সেই সৌন্দর্যের প্রতিফলন ঘটে থাকে ছবিতে। চার্টে দেখানো যায় যে পয়েন্ট আকারে কোনো তথ্য বা কোনো সম্পর্কে তার প্রবাহকে। যেমন বচনের উদাহরণ বলা হলো যে চার্ট আকারে যদি আমরা তাকে তুলে ধরি বচনের শ্রেণীবিভাগগুলো উদাহরণসহ, তাহলে শিক্ষার্থীদের শিক্ষণে অনেক সহায়তা হয়ে থাকে। পদের শ্রেণীবিভাগ, পদ কয় প্রকার, পদের উদাহরণ এইভাবে দিয়ে যদি আমরা চার্ট আকারে তুলে ধরি রৈখিকভাবে, তাহলে শিক্ষার্থীদের শিক্ষণে অনেক সহায়তা হয়ে থাকে। অর্থাৎ দুটো পার্থক্য আমাদের কাছে স্পষ্ট করে দিচ্ছে যে দুটো বিষয়ই সম্পূর্ণ আলাদা এবং দুটোই শিক্ষণের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। দেওয়াল পত্রিকা। প্রথমত আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি যেখানে দেওয়াল পত্রিকায় লেখা রয়েছে এবং সেখানে অনেক রকমের লেখা রয়েছে। তো দেওয়াল পত্রিকা কী সেটা আমাদেরকে আগে জানতে হবে। দেওয়াল পত্রিকা কি না, বিদ্যালয়টার নির্দিষ্ট বোর্ডে বা দেওয়ালে শিক্ষার্থীদের দ্বারা লেখা ছবি হতে পারে, কোনো লেখা হতে পারে, ছবি হতে পারে, কোনো কবিতা বা গল্প, প্রবন্ধ হতে পারে। এগুলো শিক্ষার্থীদের দ্বারা করা যে সৃষ্টিশীল কাজ, সেগুলোকেই দেওয়াল পত্রিকায় তুলে ধরা হয়। এর যে উপকার সেটা কি, দেওয়াল পত্রিকার পরে মানে শিক্ষার্থীদের জীবনে কি পরিবর্তন আসে না, শিক্ষার্থীরা আগ্রহী হয়, শিক্ষার্থীর আগ্রহ বৃদ্ধি ঘটে, আরও আগ্রহের সঙ্গে তারা অংশগ্রহণে এগিয়ে আসে, তাদের মনোযোগ বৃদ্ধি পায়। এই সৃষ্টিশীল কাজে, এটা একটা সৃষ্টিমূলক কাজ, এটা একটা সৃজনশীল কাজ, তাদেরকে এই কাজে মনোযোগী হতে, তাদের মনোযোগ বৃদ্ধিতে, আগ্রহী হতে সহায়তা করে। স্মৃতিশক্তিকে উন্নত করে, যেহেতু সৃষ্টিশীল একটা কাজ, তাহলে চিন্তা ভাবনা এগুলো করতে দেওয়াল পত্রিকা খুব বেশি সহায়ক। সৃষ্টিশীল হতে সহায়ক, যে সৃজনশীল চিন্তা ভাবনা, সৃজনশীল যে কাজ, সেগুলো করতে দেওয়াল পত্রিকা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেওয়াল পত্রিকার যে শিক্ষক, অর্থাৎ বিশেষ করে ভাষা সাহিত্য শিক্ষকের ভূমিকা কী তা পরবর্তী স্লাইডে জানব। দেওয়াল পত্রিকায় ভাষা সাহিত্য শিক্ষকের ভূমিকা। একটা চিত্র দেখতে পাচ্ছি যে দেওয়ানিকা বলে একটা শিরোনাম রয়েছে, তার কাছেই রয়েছে যে বিষয়টা কি, স্বাধীনতা দিবস। অর্থাৎ শিক্ষকের ভূমিকা হচ্ছে প্রথমত দেওয়াল পত্রিকাটা সৃষ্টিশীল সৃজনমূলক কাজ। তো সেই সৃজনশীল কার্যক্রম পরিচালনা ক্ষেত্রে ভাষা সাহিত্য শিক্ষক বিশেষ ভূমিকা পালন করে থাকে। পরিকল্পনা ও দিক নির্দেশনা প্রদান করে, পরিকল্পনা করে দেন, অর্থাৎ কিভাবে করবেন, কোন বিষয়টাকে ঘিরে করতে হবে, সেই দিক নির্দেশনাও কিন্তু ভাষা সাহিত্য শিক্ষকই করেন। লেখা সংগ্রহ বাছাই করা, অর্থাৎ অনেক শিক্ষার্থী জমা দেয়, সেখান থেকে কোন বিষয়টা বিষয়কেন্দ্রিক প্রাসঙ্গিক হবে সেটাও কিন্তু বাছাই ও সংগ্রহ করেন ভাষা সাহিত্য শিক্ষক, সেক্ষেত্রে ওনার ভূমিকা গুরুত্বপূর্ণ। উৎসাহ ও প্রেরণা জাগানো, অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ বৃদ্ধি করে, প্রেরণা জাগান, তাদেরকে আরও আগ্রহী হতে সহায়তা করেন ভাষা সাহিত্য শিক্ষক। ভাষা ও শুদ্ধতা রক্ষা, অর্থাৎ ভাষার যে শুদ্ধতা, ভাষার একটা মার্জনীয় ভাষাতে কিভাবে করতে হবে, মনের ভাব কিভাবে প্রকাশ করতে হবে, কোন বিষয়কে করতে হবে, সেইগুলোর যে দিক নির্দেশনা, সেইগুলোকে যে রক্ষা করা, সেক্ষেত্রেও ভাষা সাহিত্য শিক্ষকের ভূমিকা অসাধারণ। সাজসজ্জা ও উপস্থাপনায় সহায়তা, অর্থাৎ কিভাবে সাজালে সেই দেওয়াল পত্রিকাটি আরও আকর্ষণীয় হবে, আরও গ্রহণযোগ্য হবে, আরও প্রাসঙ্গিক হবে, সেই দিকটিও কিন্তু ভাষা সাহিত্য শিক্ষক খুব সুন্দরভাবে
পরিচালনা করেন, নির্দেশনা করেন। এই যে উল্লেখিত বিষয়গুলো ছাড়াও আরও অনেক দিক রয়েছে ভাষা সাহিত্য শিক্ষকের বিদ্যালয় দেওয়াল পত্রিকা প্রকাশের ক্ষেত্রে। আমাদের আজকের আলোচনা মূল বিষয়গুলো তুলে ধরা হলো এবং সর্বশেষে উপসংহারে আমরা সামগ্রিক একটা ইতি টানব যে শিখন সম্পদ শিক্ষাকে প্রাণবন্ত ও কার্যকর করে, তাই সঠিকভাবে এর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে শিক্ষার্থীদের যেমন শিখন স্থায়ী হয়, আনন্দপূর্ণ হয়, সেরকম খুব গুরুত্বপূর্ণভাবে এটার ভূমিকা রাখে শিখনের ক্ষেত্রে, শিক্ষাদানের ক্ষেত্রে। তাই শিখন সম্পদ যদি যথাযথভাবে ব্যবহার করা যায়, সঠিকভাবে ব্যবহার করা যায়, তাহলে শিখন আরও কার্যকরীর সঙ্গে ফলপ্রসূ হয়ে থাকে। আমরা ছবির মাধ্যমে অনেকগুলো শিখন সম্পদ দেখতে পাচ্ছি। আজকের আলোচনা আমার এখানেই। ধন্যবাদ।